আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় পরিসংখ্যান প্রথম পত্র, শ্রেণী একাদশ, লেকচার নম্বর 02। আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আমরা ইতিপূর্বে 1 নম্বর ক্লাস নিয়েছি। সেখানে পরিসংখ্যানের প্রতীক বা চিহ্ন এবং পরিসংখ্যানের পটভূমি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে এই ক্লাস থেকে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে তা হলো চলক, ধ্রুবক, সমগ্রক ও নমুনা, গুণবাচক ও সংখ্যাবাচক চলক, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক, পরিমাপন স্কেল ও পরিমাপন স্কেলের প্রকারভেদ। তো আজকে এই ক্লাস থেকে যে সমস্ত বিষয়গুলো তোমরা শিখতে পারবে বলে আমি মনে করি তা হলো এগুলো। আমরা প্রথমে চলক, ধ্রুবক, সমগ্রক ও নমুনা এগুলো সম্পর্কে ধারণা লাভ করি। চলক হলো এক বা একাধিক লক্ষণ বা বৈশিষ্ট্য যা বিভিন্ন মৌলের মধ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ যে সকল বৈশিষ্ট্য সমগ্র বা তথ্য বিশ্বের বিভিন্ন একক সমূহের সাপেক্ষে পরিমাণগতভাবে পরিবর্তন হয় তাকে চলক বলে। যেমন মানুষের বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি চলক। চলককে সাধারণত ইংরেজি এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা এ পর্যায়ে দেখব ধ্রুবক। ধ্রুবক হলো কি, তথ্যের যে বৈশিষ্ট্য তথ্য বিশ্বের সকল এককে একই থাকে, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় থাকে, তাকে ধ্রুবক বলে। যেমন আমরা বলতে পারি মানুষের হাত, পা, হাত পায়ের আঙ্গুল এর সংখ্যা, এগুলো ধ্রুবক। কারণ প্রত্যেক মানুষেরই দুটি হাত থাকে, দুটি পা থাকে, একটি মাথা থাকে, প্রতি হাতে 5টি করে আঙ্গুল থাকে। এগুলো একই রকম হয়, কাজে এগুলো ভিন্ন ভিন্ন হয় না। কাজেই এগুলো অপরিবর্তনশীল, কাজেই এগুলোকে ধ্রুবক বলা হয়। আর ধ্রুবককে প্রকাশ করার জন্য ইংরেজি অক্ষর এ, বি, সি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা দেখব চলক ও ধ্রুবকের মধ্যে কি পার্থক্য রয়েছে। আমরা প্রথমে সংজ্ঞার ভিত্তিতে পার্থক্য করতে পারি। সংজ্ঞার ভিত্তিতে পার্থক্য এরকম হয়: সমগ্রকের এমন বৈশিষ্ট্য যা ব্যক্তি, বস্তু বা ঘটনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। ধ্রুবকের ক্ষেত্রে সমগ্রকের এমন বৈশিষ্ট্য যা ব্যক্তি, বস্তু বা ঘটনার ক্ষেত্রে একই রকম হয়। পরিবর্তনশীলতার ভিত্তিতে চলক পরিবর্তনশীল হয়, ধ্রুবক পরিবর্তনশীল নয়। চলকের প্রকাশের চিহ্নের ভিত্তিতে প্রকাশের চিহ্ন এক্স, ওয়াই, জেড, ধ্রুবকের ক্ষেত্রে প্রকাশের চিহ্ন এ, বি, সি। উদাহরণ হিসেবে আমরা পার্থক্য করতে পারি এরকম, যেমন মানুষের বয়স
ওজন, উচ্চতা এগুলো চলক। অপরদিকে হাত, পা, মাথা এগুলো দ্রবক। আমরা এখন দেখব সমগ্র। সমগ্র কি? সমগ্র বা তথ্য বিষয় হলো কোন নির্দিষ্ট লক্ষণ বিশিষ্ট সকল মৌল উপাদান এর সমাহার। মৌলের লক্ষণের উপর ভিত্তি করে তথ্য বিষয়ের নামকরণ করা হয়। যদি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর গড় বয়স। এখন এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর গড় বয়স জানতে হলে সেক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছাত্রছাত্রীর বয়স তার প্রয়োজনীয় লক্ষণ হিসেবে বিবেচিত হবে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর বয়সের তথ্যমালা একত্রে বয়সের তথ্য হিসেবে বিবেচিত হবে। এরপরে আমরা দেখি নমুনা। নমুনা কি? নমুনা হলো কোন তথ্য বিশ্ব সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে ওই তথ্য বিশ্ব থেকে কিছু মৌলকে বেছে নেওয়া হয়, যাকে নমুনা বলে, যা ওই তথ্য বিশ্বের প্রতিনিধিত্বকারী হিসেবে চিহ্নিত হয়। যেমন কোন শ্রেণীকক্ষে 200 জন ছাত্রের গড় উচ্চতা পরিমাপের জন্য উক্ত ছাত্রের মধ্যে থেকে প্রতিনিধিত্বকারী 20 জন ছাত্র লটারির মাধ্যমে নির্বাচন করা হলো। এখানে 200 জনের মধ্যে যে 20 জন ছাত্রকে লটারির মাধ্যমে নির্বাচন করা হলো, এই 20 জন 200 জন ছাত্রের প্রতিনিধিত্বকারী এবং এই 20 জনই হলো নমুনা বা স্যাম্পল। আমরা এরপরে দেখব চলকের প্রকারভেদ, অর্থাৎ চলককে কিভাবে শ্রেণীবিভাগ করা যায়। প্রথমত চলককে দুই ভাবে শ্রেণীবিভাগ করা যায়। একটা হলো গুণবাচক চলক, একটা হলো সংখ্যাবাচক চলক। সংখ্যাবাচক চলককে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক। তো গুণবাচক চলক যেহেতু সংখ্যা দ্বারা পরিমাপ করা হয় না, কাজেই পরিসংখ্যানের ক্ষেত্রে গুণবাচক চলকের কোনো তাৎপর্য নেই। কিন্তু সংখ্যাবাচক চলক হলো যেহেতু সংখ্যার ভিত্তিতে এগুলোকে প্রকাশ করা হয়, কাজেই আমাদের পরিসংখ্যানের ক্ষেত্রে আলোচ্য বিষয় হবে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। এগুলোর সংজ্ঞা আমরা এখন দেখব। প্রথমে আসি গুণবাচক চলক। যে চলকের মানগুলো পরিমাপ বা গণনা করা যায় না, অর্থাৎ সংখ্যায় প্রকাশ করা যায় না, কিন্তু কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণী বিভাগ করা যায়, তাকে গুণবাচক চলক বলে। যেমন পেশা, আবেগ, ধর্ম, দক্ষতা, বর্ণ ইত্যাদি, এগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায় না, কাজে এগুলো গুণবাচক চলক হিসেবে বিবেচিত। আমরা এ পর্যায়ে দেখব পরিমাণবাচক বা সংখ্যাবাচক চলক। যে চলকের মানগুলি পরিমাপ বা গণনা করা যায়, অর্থাৎ সংখ্যায় প্রকাশ করা যায়, তাকে পরিমাণবাচক চলক বলে। পরিমাণবাচক চলক যেমন বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি। এখন আমরা দেখব বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হলো কি? যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়, তাকে বিচ্ছিন্ন চলক বলা যায়। যেমন গণিতে প্রাপ্ত 5 জন ছাত্রের নম্বর 50, 55, 69, 65, 70, এই যে প্রকাশ, এই প্রকাশকে বলা হয় বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক দেখবো আমরা এখন। অবিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান কোন সীমানার মধ্যবর্তী যে কোনো সংখ্যা বা রাশি হয়, তাকে অবিচ্ছিন্ন চলক বলে। এ চলকের মান পূর্ণ এককে বা ভগ্নাংশ আকারে হতে পারে, যেমন মানুষের উচ্চতা, কোন দ্রব্যের মূল্য ইত্যাদি আমরা এর উদাহরণ হিসেবে বলতে পারি। আমরা এ পর্যায়ে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে কিভাবে পার্থক্য করা যায় তা দেখি। পার্থক্যের বিষয় সংজ্ঞা। বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা বলবো যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়, তাকে বিচ্ছিন্ন চলক বলে।
অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে যে চলকের মান বাস্তব সংখ্যায় প্রকাশ করা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে, অবিচ্ছিন্ন চলক বলে। এটি এমন একটি চলক যা দুটি সংখ্যার মধ্যবর্তী যে কোনো মান, খণ্ড বা অখণ্ড মান গ্রহণ করতে পারে। গণনাযোগ্য, এক্ষেত্রে মান সরাসরি গণনা করা যায়। এক্ষেত্রে পরিমাপ করে গণনা করা যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গণিতে প্রাপ্ত 5 জন ছাত্রের নম্বর 50, 55, 69, 65, 70, এগুলো আমরা বিচ্ছিন্ন চলক হিসেবে এর উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। অপরদিকে ওজন, উচ্চতা, বয়স, আবহাওয়ার পূর্বাভাস, যেমন উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, এক্ষেত্রে 5 ফুট একটি বিষয়, 6 ইঞ্চি একটি বিষয়। কাজে এখানে খণ্ড এবং পূর্ণ এই দুইটা বিষয় এর সাথে জড়িত। আজকে তাপমাত্রা 33.8 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 33 পূর্ণ এবং 8 হলো ভগ্নাংশ। কাজে আমরা বলতে পারি যে পরিমাপের ভিত্তিতে যে সংখ্যা প্রকাশ করা হয় তা হলো অবিচ্ছিন্ন চলক। আমরা এর পরবর্তী দেখি পরিমাপন। পরিমাপন হলো নিয়মতান্ত্রিক উপায়ে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনাকে সংখ্যা বা প্রতীক দ্বারা প্রকাশ করাকে পরিমাপন বলা হয়। যেমন একটি বিষয়কে তার সংখ্যা, উচ্চতা, বিস্তার, ওজন ইত্যাদি দ্বারা পরিমাপ করা যায়। এখানে সংখ্যা, উচ্চতা, বিস্তার, ওজন ইত্যাদি প্রত্যেকেই এক একটি পরিমাপ। আশা করি তোমরা পরিমাপ বুঝতে সক্ষম হয়েছ। এখন পরিমাপন স্কেল ও পরিমাপন স্কেলের প্রকারভেদ আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে আসি স্কেল অফ মেজারমেন্ট কি, পরিমাপন স্কেল কি। যে বৈজ্ঞানিক নিয়মের সাহায্যে কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে সংখ্যায় প্রকাশ করা হয় তাকে পরিমাপন স্কেল বলে। এখানে যে বিষয়টি আসছে সেটা হলো যে কোনো বৈশিষ্ট্য হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো ঘটনা হতে পারে। তো যাই হোক, তাকে যদি সংখ্যায় প্রকাশ করা হয় তবে তাকে স্কেল বলে। এখন এই পরিমাপন স্কেল প্রকারভেদ 1968 সালে স্টিভেন্স স্কেলের উপর ভিত্তি করে পরিমাপন স্কেলকে 4 ভাগে ভাগ করেছে। তো আমরা এখন ভাগগুলো দেখব। 1, নাম অনুসারে স্কেল, নমিনাল স্কেল। তো নমিনাল স্কেল। 2, ক্রমিক সূচক স্কেল, অর্ডিনাল স্কেল। 3, ব্যাপ্তি সূচক স্কেল, ইন্টারভাল স্কেল। 4, অনুপাত সূচক স্কেল বা রেশিও স্কেল। এখন আমি নাম সূচক স্কেল দ্বারা কি বোঝায় এই বিষয়টি এখন তোমাদের সামনে তুলে ধরছি। নাম সূচক স্কেল যে পরিমাপন পদ্ধতিতে একটি বস্তু বা শ্রেণীকে চিহ্নিত করার জন্য একটি সংখ্যা ব্যবহার করে তাকে শ্রেণীকরণ করা হয়, তাকে নাম সূচক স্কেল বা নমিনাল স্কেল বলে। যেমন আমরা বলতে পারি যে কোনো ছাত্রাবাসের কক্ষ নম্বর, গাড়ির নম্বর, বাড়ির হোল্ডিং নম্বর ইত্যাদি হচ্ছে নাম সূচক স্কেলের উদাহরণ। একটা ছাত্রাবাসে অনেকগুলো কক্ষ থাকে। এখন এই কক্ষকে সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য নম্বর ব্যবহার করেছে। একটা গাড়িকে সমস্ত গাড়ির থেকে
আলাদা করার জন্য একটি নম্বর ব্যবহার করা হয়। একটা বাড়িকে ওই এলাকা সমস্ত বাড়ি থেকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য একটি নম্বর দেওয়া হয়। এরকম ভাবে কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ব্যক্তিকে চিহ্নিত করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়, ওই সংখ্যা দ্বারা এই চিহ্নিতকরণকে নামসূচক স্কেল হিসেবে বিবেচনা করা হয়। আশা করি তোমরা নামসূচক বা নমিনাল স্কেল দ্বারা কি বোঝায় তা বুঝতে সক্ষম হয়েছে। এই পর্যায়ে আমি তোমাদের কর্মিক সূচক স্কেল দ্বারা কি বোঝায় এই বিষয়টি আলোচনা করব। যে পরিমাপন পদ্ধতিতে কতকগুলি বস্তু, ব্যক্তি বা ঘটনাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট নমুনা সারে সাজানো হয় তাকে কর্মিক সূচক স্কেল বা অর্ডিনাল স্কেল বলে। যেমন প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ছাত্রদের রোল নম্বর বিন্যস্ত করা হচ্ছে কর্মিক সূচক পরিমাপ। বিষয়টা হলো যে আমরা শ্রেণীকক্ষের যে রেজাল্ট প্রকাশ করি, মেধা তালিকা প্রকাশ করি, এই মেধা তালিকা প্রকাশ করার ক্ষেত্রে মেধা তালিকায় 1, 2, 3, 4, 5 এর দ্বারা বোঝায় যে 1 নম্বর যার কর্মিক সে সবচেয়ে ভালো ছাত্র, সবচেয়ে পরীক্ষায় ভালো যে করেছে তাকে 1 দিয়ে বোঝানো হয়েছে। এরপরে 2 দ্বারা বোঝানো হয়েছে যে 1-এর চাইতে কিছুটা খারাপ করেছে, তাকে 2 দ্বারা বোঝানো হয়েছে। 3 দ্বারা এইভাবে ক্রমানুসারে যে সবচেয়ে ভালো তাকে বোঝানোর জন্য প্রথম, এবং তার চাইতে ক্রমান্বয়ে যে খারাপ তাকে ধাপে ধাপে এরকম ভাবে পরবর্তী স্থান করে দেওয়া, এই যে স্কেলে সাজানো হয়, এই স্কেলের নামই হচ্ছে কর্মিক সূচক স্কেল। আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। আমি এর পরবর্তী আলোচনা ব্যাপ্তি সূচক বা শ্রেণী সূচক স্কেল। ব্যাপ্তি সূচক বা শ্রেণী সূচক স্কেল কি সে বিষয়টি আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। যদি কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে এককগুলির মধ্যে সমহারে বৃদ্ধি পরিলক্ষিত হয় তবে উহা পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে ব্যাপ্তি সূচক বা শ্রেণী সূচক স্কেল বলে। যদি কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে এককগুলির মধ্যে সমহারে বৃদ্ধি পরিলক্ষিত হয় তবে উহা পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে ব্যাপ্তি সূচক বা শ্রেণী সূচক স্কেল বলে। যেমন রক্তচাপ পরিমাপ, পরীক্ষার গ্রেডিং নম্বর, শ্রেণীভিত্তিক স্কেলের উদাহরণ। আমরা বুঝি যে রক্তচাপ পরিমাপের জন্য 60 থেকে 90 এবং 90 থেকে 120, তো এই একটা পরিমাপ যদি এর মধ্যে থাকে তাহলে আমরা তাকে নর্মাল বা স্বাভাবিক বলে আমরা বিবেচনা করি। কিন্তু যখনই এর বাইরে চলে যাবে তখন আমরা বিষয়টিকে অস্বাভাবিক হিসাবে চিহ্নিত করি। তো এই যে পরিমাপ তদ্রুপ ভাবে পরীক্ষা গ্রেডিং মানে এ প্লাস, এ মাইনাস, বি, বি মাইনাস, সি, সি প্লাস, সি মাইনাস, এরকম এত থেকে এত পেলে এই গ্রেড পাবে, এত থেকে এত পেলে এই গ্রেড পাবে। এই যে পরীক্ষার গ্রেডিং যে পদ্ধতি যেভাবে করা হয় সেটা এই ব্যাপ্তি সূচক বা শ্রেণী সূচক স্কেলের মাধ্যমে এটা করা হয়। অর্থাৎ ওই রেঞ্জের মধ্যে যাদের অবস্থান তারা এই গ্রেড, তাদেরকে এই গ্রেড হিসেবে চিহ্নিত করা হয়।
তাদ্রিব ভাব তদ্রুপ এগুলোই আমাদের শ্রেণীভিত্তিক স্কেলের উদাহরণ। আশা করি তোমরা ব্যাপ্তি সূচক ও শ্রেণী সূচক স্কেল বুঝতে সক্ষম হয়েছে। এখন আমি তোমাদের সর্বশেষ অনুপাত সূচক স্কেল। তো যে পরিমাপন পদ্ধতিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর পরিমাপকে প্রমাণ বা আদর্শ পরিমাণ হিসাবে ধরে তার সাথে তুলনা করে অন্যান্য একক পরিমাপ করা হয় তাকে অনুপাত সূচক স্কেল বলে। যে পরিমাপন পদ্ধতিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর পরিমাপকে প্রমাণ বা আদর্শ পরিমাণ হিসাবে ধরে তার সাথে তুলনা করে অন্যান্য একক পরিমাপ করা হয় তাকে অনুপাত সূচক স্কেল বলে। ওজন, উচ্চতা ইত্যাদি হচ্ছে অনুপাত সূচক স্কেলের উদাহরণ। যেমন একটা বাটখারা 5 কেজি, তার সাথে তুলনা করে একটা বাটখারা ওজন 1 মণ, তার সাথে তুলনা করে একজন ব্যক্তির ওজন কত সেটা পরিমাপ করা হয়। আবার এক বস্তা চাল, এটার ওজন কত সেটাকে পরিমাপ করার জন্য এরকম বাটখারা আছে, ওই বাটখারার সাথে তুলনা করে আমাদের এখানে এই বস্তায় কতটুকু চাল রয়েছে সেটা পরিমাপ করার জন্য যে স্কেল ব্যবহার করা হয় এটাকে অনুপাত সূচক স্কেল বলে বিবেচনা করা হয়। আশা করি তোমরা পরিমাপন স্কেল, বিভিন্ন ধরনের পরিমাপন স্কেল বুঝতে সক্ষম হয়েছ। আমরা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটি প্রায়োগিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা দেখাবো। যে সমস্যা আমি এখন দেখাবো তা হলো নিম্নে 25 নম্বরের একটি শ্রেণী পরীক্ষার কয়েকজন ছাত্রের প্রাপ্ত নম্বর দেয়া হলো। যেমন 25 নম্বরের মধ্যে নম্বর পেয়েছে এরকম 5, 8, 11, 14, 17, 20, 23, 26। এখন এটা হলো একটি উদ্দীপক। তো এর আলোকে বলা হচ্ছে উদ্দীপকের উপাত্ত ব্যবহার করে সামেশন i ইকুয়াল টু 1 8 ফার্স্ট ব্র্যাকেট xi মাইনাস 7 ব্র্যাকেট শেষ স্কোয়ার এর মান নির্ণয় করো। আমাদের এই যে এটুকের মান নির্ণয় করতে হবে। আমরা এখন সমাধানে যাওয়ার আগে আমাদের দেখতে হবে এই যে যেটা দেখা যাচ্ছে এটাকে ইংরেজিতে বলা হয় সামেশন, যা আমরা প্রতীক বা চিহ্ন যখন শিখিয়েছি তখন আমি এটা দেখিয়েছিলাম। এটার শাব্দিক অর্থ হলো সমষ্টি বা মোট। এখন দেখা যাক যদি বিষয়টা এরকম থাকে, সামেশন i ইকুয়াল টু 1 n, এর অর্থ দ্বারা কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে। এর দ্বারা i দ্বারা বোঝাচ্ছে হলো 1, i ইকুয়াল টু 1, কিন্তু উপরে যেহেতু সামেশনের উপরে n আছে তার মানে বোঝায় 1 থেকে n সংখ্যক পর্যন্ত সংখ্যার মান। i দ্বারা কি বোঝানো হচ্ছে 1 থেকে n পর্যন্ত যে সংখ্যা দেওয়া আছে তার মান এর সমষ্টি। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে i
ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত যে সমস্ত সংখ্যা আছে তার সমষ্টি বোঝানোর জন্য সামেশন দ্বারা এটাকে বোঝানো হয়। তাহলে আমাদের এই প্রশ্নে এইটার সাথে এটার মিল রয়েছে। তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হলো যে i ইকুয়াল টু 1 8, তার মানে হলো 1 থেকে 8 পর্যন্ত যে সমস্ত সংখ্যা রয়েছে তার সমষ্টি। আর এই ব্র্যাকেটের মধ্যে x টু দ্য পাওয়ার exi মাইনাস 7 হোল স্কয়ার, তাহলে এর মান নির্ণয় করব। আমরা এখন দেখি যে এইটা দ্বারা কি বোঝায়। এইটা দ্বারা বোঝায় হলো 1 থেকে 8 পর্যন্ত সংখ্যার সমষ্টি। আর এখন i এর মান 1 2 3 4 5 6 7 8। আমরা এখন এই i কে চেঞ্জ করে করে আমরা এই সমষ্টি কিভাবে এর বিস্তৃতি ঘটানো যায় সেটা আমরা এখন দেখব। তাহলে এটা সমান কি হতে পারে সেটা আমাদের মূল আলোচ্য বিষয়। এখন দেখি এটাকে বিস্তৃত রূপে কি লেখা যায়। যদি এটাকে বিস্তৃত করি তাহলে i এর পরিবর্তে 1 বসালাম, প্লাস 2 বসালাম, প্লাস 3 বসালাম, প্লাস 4 বসালাম, প্লাস 5 বসালাম, প্লাস 6 বসালাম, প্লাস 7 বসালাম, প্লাস 8 বসালাম। তার মানে i ইকুয়াল টু 1 থেকে 8 পর্যন্ত এগুলো যদি আমি বসাই তাহলে এখন আমাদের একটু পিছনে যেতে হবে যে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেখানেও কিন্তু এই যে 8টা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 5 8 11 14 17 20 23 26। তাহলে এক্ষেত্রে 5 ফার্স্ট ডিজিট, 8 সেকেন্ড ডিজিট, 11 থার্ড ডিজিট, 14 ফোর্থ ডিজিট, 17 ফিফথ ডিজিট, 26 ডিজিট, 23 সেভেন্থ ডিজিট, 26 এইট ডিজিট। আমরা এখন আবার সে আগের অবস্থায় ফিরে যাই। তাহলে এখন আমরা x1 এর পরিবর্তে যদি আমরা 5 বসাই, x2 এর পরিবর্তে যদি আমরা 8 বসাই, x3 এর পরিবর্তে যদি আমরা 11 বসাই, x4 এর পরিবর্তে যদি আমরা 14 বসাই, x5 এর পরিবর্তে যদি আমরা 17 বসাই, x6 এর পরিবর্তে যদি আমরা 20 বসাই, x7 এর পরিবর্তে যদি আমরা 23 বসাই, x8 এর পরিবর্তে যদি আমরা 26 বসাই, তাহলে অবস্থাটা এরকম দাঁড়ায়। আমরা এখন এই যে মানগুলো বসালাম এর থেকে আমরা এখন এটাকে সরল করি, তাহলে কি দাঁড়ায় দেখি। সরল করালে 5 মাইনাস 7, তাহলে আমরা এখানে পাই -2, 8 মাইনাস 7 তাহলে আমরা পাই 1, 11 মাইনাস 7 তাহলে আমরা পাই 4, 14 মাইনাস 7 তাহলে আমরা পাই 7, 17 মাইনাস 7 তাহলে আমরা পাই 10, 20 মাইনাস 7 তাহলে আমরা পাই 13, 23 মাইনাস 7 তাহলে আমরা পাই 16, 26 মাইনাস 7 তাহলে আমরা পাই 19। এখন আমরা যদি এটাকে প্রতিটা স্কোয়ার করি তাহলে আমাদের অবস্থাটা এরকম দাঁড়ায়, অর্থাৎ 2 এর স্কোয়ার করলে 4, 1 এর স্কোয়ার করলে 1, 4 এর স্কোয়ার করলে 16, 7 এর স্কোয়ার করলে 49, 10 এর স্কোয়ার করলে 100, 13 এর স্কোয়ার করলে 169, 16 এর স্কোয়ার করলে 256 এবং 19 এর স্কোয়ার করলে 361। এখন আমরা যদি এই যে মানগুলো আমাদের সামনে আছে এই মানগুলোকে যদি আমরা এখন যোগ করি তাহলে যোগফল
956 অর্থাৎ 956। তাহলে আমরা বলতে পারি আমাদের উদ্দীপকে যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে যে সামেশন i ইকুয়াল টু 1 8 ফার্স্ট ব্র্যাকেট xi মাইনাস 7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইকুয়াল টু কত, তাহলে আমরা বলবো যে এটা ইকুয়াল টু 956। তাহলে আশা করি যে তোমরা প্রায়োগিক সমস্যা যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে।